ওকে, সো সি ইউনিটটা হচ্ছে তোমার যেহেতু 40 মার্ক জিকেতে। এখন কিছু কথা শুরুতে একটু বলি। তোমাদের এখানে জিকে অ্যাকচুয়ালি কোত্থেকে আসে? এমন না যে সবকিছুই সাবজেক্টিভ জিকে, আবার এমনও না যে সবকিছু নর্মাল জিকে। এটা হচ্ছে একটা মিক্স আকারে কোশ্চেন থাকে তোমাদের পরীক্ষায়। অর্থাৎ ধরো, নর্মাল জিকে যে বইটা, আমি নর্মাল জিকে বলতে কি বোঝাচ্ছি, যে এটা তোমরা সচরাচর বাজারে পড়ো, যেমন তিনটা পার্টে সেটা থাকে: রিসেন্ট পার্ট, বাংলাদেশ পার্ট, আর ইন্টারন্যাশনাল পার্ট। সো এই তিনটা পার্টের যে বইগুলা, ওইখানে কিন্তু মোস্ট অফ দ্য টপিকই আছে, আর ওইগুলা থেকেই কিন্তু পরীক্ষা আসে। আর সাবজেক্টিভ হওয়ার কারণে ওই টপিকগুলোর মধ্যে আমাদেরকে কিছু ইনডেপথ পড়া লাগে। আমরা ওই টপিকগুলোই পড়তেছি, কিন্তু ওইখানে ধরো একটু কম থাকে, তাই আর কি ওইটার পারিপাশের বিষয়গুলো আর একটু ডিটেলসে পড়ার জন্য হচ্ছে আমরা সাবজেক্টিভ আকারে আলাদা করে পড়তেছি। কিন্তু মোরলেস কিন্তু জিকে ওইটাই। এখন অনেকেই তোমাদের মধ্যে যারা ফার্স্ট টাইমার, তারা তো ধরো সাবজেক্টিভ জিকে আগে থেকে পড়ে নাই। তারা কি করছে, তারা হচ্ছে ডিউর জন্য বা আদার্স ইউনিভার্সিটির জন্য যখন প্রিপারেশন নিচ্ছে, তখন তারা ওই নর্মাল জিকে বইগুলোই পড়ছে। তারাও কিন্তু জাহাঙ্গীরনগরে এসে টপ পজিশন থাকবে। পজিশন গুলা কিরকম? এমন হইতে পারে যে তারাই ফার্স্ট হয়েছে, তোমরা ফার্স্ট হইতে পারো নাই। তো অ্যাকচুয়ালি তারা কি সাবজেক্টিভ দিকে পড়ে আসছে? না, তারা ওই প্রিপারেশন দিয়ে এখানে ভালো করতে পারবে, এটারও পসিবিলিটি আছে। এটা গত কয়েক বছর তাও হয়েছে যে ফার্স্ট টাইমার স্টুডেন্টই ফার্স্ট হয়েছে। সো বিষয়গুলো হচ্ছে এইটা, যে তুমি যখন প্রিপারেশন নিতেছো, তখন তুমি একই সাথে নর্মাল জিকেটাও পড়বা, দেন সাবজেক্টিভ জিকেটাও পড়বা, টু বি সেফ। কেননা তুমি ফার্স্ট না হও, কিন্তু তোমাকে তো চান্স পেতে হবে, তাই না? তো ওই জন্য হচ্ছে সেফ থাকার জন্য এই কাজটা করা যায়, বা হতে পারে তুমি ফার্স্ট হইলা, কারণ এখানে তো মার্কে কোনো ডিফারেন্স নাই। তো আমি যেটা তোমাদেরকে সাজেস্ট করব, তোমাদেরকে যে আমি নর্মাল জিকের জন্য ফুল একটা বই মার্ক করে দাগে দাগে দিছি, ওই বইটা একটু ভালো মতো শেষ করবা। একজন দেখলাম যে হচ্ছে ওই যে প্রিন্টও করে নিছে ওইটাকে 400 টাকা খরচ করে। সো আই উড সে যে তোমাদের প্রিন্ট করার দরকার নাই, জাস্ট ওই বইটা কমপ্লিট করো। যাদের পিডিএফ পড়তে অসুবিধা নেই, আর যদি পিডিএফ পড়তে অসুবিধা হয়, তুমি বইটা কিনে ওইভাবে দাগে নাও, তাও কমপ্লিট করো, বাট ওইটা মাস্ট। হ্যাঁ, ওইখানে যেখানে যেখানে মার্ক করছি ওইগুলাই পড়বা, নাথিং মোর নাথিং লেস। কিছু কিছু জায়গায় আমি অল লিখে দিছি, দ্যাট মিনস সেখান থেকে সবটাই পড়তে হবে। অ্যাটলিস্ট একবার হলো রিডিং পড়বা। আর প্রত্যেকটা পার্টের সাথে তো আমরা সাবজেক্টিভ জিকে ওয়াইজ পড়াচ্ছি, যেমন ইকোনমিক্স হয়েছে সাবজেক্টিভ জিকে, যেটা বি ইউনিটের। সি ইউনিটের জন্য হিস্ট্রি হয়েছে, তারপর তোমার ফিলোসফি হয়েছে, ল হয়েছে, তারপর তোমার হচ্ছে যে জার্নালিজম হয়েছে, আইআর হয়েছে, তারপর আর্কিওলজি হয়েছে। তো দেখো, মোস্ট অফ দ্য টপিকই কিন্তু হয়ে গেছে। এখন তোমাদেরকে আমি ফাইনালি একটা সাজেশন দিচ্ছি, যেই টপিকগুলো থেকে পরীক্ষায় কোশ্চেন আসার মতো। হ্যাঁ, তো এই টপিকগুলো একটু তোমরা আলাদাভাবে দেখবা। ওইটা তো পড়বো, এটা মেইন প্রিপারেশন, কিন্তু এই টপিকগুলো একটু আলাদাভাবে দেখবা, দ্যাটস অল। ফার্স্টে হচ্ছে লিখো, যেমন তোমার বিশ্ব সভ্যতা, খুব ভালোভাবে পড়বা বিশ্ব সভ্যতা। তারপর লিখো হচ্ছে তোমার প্রাচীন যে জনপদ গুলা ছিল সেগুলা। এর পাশে তুমি তোমার কমা দিয়ে বা যেভাবে লিখতেছো লিস্ট আকারে, সেখানে ইতিহাসের বেসিক ইনফো এটা লিখো। ইতিহাসের বেসিক ইনফরমেশন বা এরকম কিছু একটা। ধরো এখানে আমি কি বোঝাচ্ছি, যে ইতিহাস তো একটা একটা সাবজেক্ট, তাই না? জাহাঙ্গীরনগরের একটা ডিপার্টমেন্ট, তো এইটার যে জনক কে, বা এইটার ইতিহাস শব্দটা কিভাবে আসছে, বা ইতিহাস বলতে কেন আমরা এটা হিস্ট্রি, বা কিভাবে এটাকে কি বোঝায়, এটার অর্থটা কি, এই জিনিসটা হচ্ছে তোমাদেরকে একটু বেসিক জিনিসটা জানতে হবে। তো ইতিহাসের বেসিক ইনফরমেশন, বিশ্ব সভ্যতা, জনপদ, এই তিনটা জিনিস থেকে তোমাদের কমপক্ষে হলো প্রায় 5-6 মার্কের মতো থাকবে। তোমরা কি নোট করছো? জি ভাই। ওকে। জি তার ভাইয়া। পাশে হচ্ছে এই টপিকের সাথে রিলেট করে লিখবে, যেমন তোমার স্থাপত্যগুলো আছে না, স্থাপত্য। স্থাপত্যর কমা দিয়া, স্থাপত্য তো বুঝতে পারবে না যে ভাই স্থাপত্য কোনটা। তো স্থাপত্যের মধ্যে তোমার বিভিন্ন ধরনের স্থাপত্য আছে, আমি অলরেডি আর্কিওলজি ক্লাসে সবকিছুই পড়াইছি। এর পাশে কমা দিয়া মসজিদ লেখো, মন্দির লেখো, বিহার লেখো। তার মধ্যে বিহার এবং মসজিদের উপরে স্টার মার্ক দাও। এবং কমা দিয়া হচ্ছে তুমি আরেকটা জিনিস লিখবা, সেটা হচ্ছে ওই যে জাদুঘর, জাদুঘর। এই চারটা জিনিস বা পাঁচটা জিনিস একসাথে থাকবে: স্থাপত্য, তারপর তোমার হচ্ছে মসজিদ, মন্দির, বিহার, আর হচ্ছে জাদুঘর। লিখছো? জি। ওকে। আর এই যে এর মধ্যে তোমার যদি বলি স্থাপত্যের মধ্যে কোনগুলা কোনগুলা বেশি ইম্পর্টেন্ট, যেমন ধরো বাংলাদেশের যে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট গুলো আছে, ধরো পাহাড়পুর, সোমপুর, বিহার, কুমিল্লার, মানে ওইটা তো সুন্দরবন, আর হচ্ছে তোমার ইয়ে কি যেন বলে, ওই যে ষাটগম্বুজ, এই তিনটেই। বাট এছাড়াও যেগুলো আছে, যেমন তোমার ওই যে পাহাড়পুর, কি কুমিল্লার ময়নামতি, তারপর শালবন বিহার, তারপর তোমার এছাড়া যে মানে ওয়ারি বটেশ্বর,
তারপর তোমার কি আছে, মহস্তনগড়। তো এই জিনিসগুলো একটু ভালোভাবে স্টাডি করতে হবে তোমাদেরকে, যেগুলো প্রমিনেন্ট পরীক্ষা আসে। আচ্ছা, তারপর চলে আসো যে তোমার এই যে বিভিন্ন ধরনের শাসনামল ছিল না, তার মধ্যে ব্রিটিশ শাসনামলটা তোমরা একটু পড়বা। ব্রিটিশ শাসনামল, এই ব্রিটিশ শাসনামলের মধ্যে কয়েকটা ব্যাপার আছে, যেমন তোমার এই যে কি বলে আহ দ্বৈত শাসন, চিরস্থায়ী বন্দোবস্ত, সংস্কার আন্দোলন সমূহ। এই তিনটা জিনিস তো তোমাদের পড়া হয়েছে তাই না, বা এই জিনিসগুলা। হ্যাঁ। দ্বৈত হ্যাঁ। শাসন কি ছিল, দ্বৈত মানে এই যে যদি বলা হয় দুর্ভিক্ষ থেকে কোশ্চেন আসতে পারে। দুর্ভিক্ষ কয়টা, দুইটা আমরা পড়তে হয়, একটা হচ্ছে 76-এর মনন্তর, আরেকটা হচ্ছে কি, আরেকটা কতটা বলো তো, 50-এ। 50-এর। 50-এ। এই 50-এর মনে হয়। দুইটা পড়তে হয়। তো এই যে 76-এর যেটা, সেটাই কিন্তু 1170, বা হচ্ছে সরি 1176 আর 1770 তাই না। 1770। তো তোমার সেইটাকে রিলেট করেই কিন্তু এই যে দ্বৈত শাসনটা, দ্বৈত শাসনের কারণেই কিন্তু এই মন্বন্তরটা হয়েছিল বা দুর্ভিক্ষটা হয়েছিল, অনেক মানুষ মারা গেছে। দেন তোমার চিরস্থায়ী বন্দোবস্ত। চিরস্থায়ী বন্দোবস্ত হচ্ছে যে 10 সালা যে নীতি বা 5 সালা নীতি, সেটা পরবর্তীতেই তোমার এই যে ভূমি ব্যবস্থা নিয়ে চিরস্থায়ী বন্দোবস্ত হয়েছে। তো দ্বৈত শাসন কে করছে, কে এটাকে বিলোপ করছে বা সরায় দিছে। দেন চিরস্থায়ী বন্দোবস্ত কে করছে, এটা করছে কে, কর্নওয়ালিস, 1793 সাল তাই না। আর ওইদিকে দ্বৈত শাসন কবে হয়েছে, এগুলো একটু পড়বা ভালোভাবে। তারপরে 1765, 1732। হ্যাঁ, সংস্কার আন্দোলন সমূহের মধ্যে যেগুলো আছে, যেমন তোমার সর্বপ্রথম শুরু হয় কোনটা দিয়ে, ফকির সন্ন্যাসী আন্দোলন তাই না। তারপর তোমার ফরাইজি আন্দোলন আছে, তিতুমিরের বাঁশের কিল্লা সেটা আছে। তারপর ধরো অন্যান্য আরো কি কি, ওই যে ইলামিত্রের আছে। তারপর তোমার কি বলে ওই যে তেভাগা আন্দোলন। এছাড়া যেগুলো আছে আর কি, এই আন্দোলনগুলোর মধ্যে অনেকগুলো আছে, এখন মনে মনে পড়তেছে না। বা এখানে কিছু ব্যক্তিত্বের কথাও আসবে। সাপোজ তোমার এই যে হাজী মহসিন আসবে, তারপর তিতুমিরের কথা তো বলছি। দেন হচ্ছে রাজা রামমোহন রায়ের কথা আসবে। তারপর তোমার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কথা আসবে। তারপর হচ্ছে ওই যে সৈয়দ আহমেদ, স্যার সৈয়দ আহমেদ খান, তার নাম আসবে। সে দুইটা বইও লিখছে, ওই যে দি স্পিরিট অফ ইসলাম, তারপর হচ্ছে সিরাসেন নিয়ে একটা বই লিখছে। তো এইগুলা নিয়ে তোমাকে হচ্ছে একটু স্টাডি করতে হবে। ওকে, এই যে সংস্কার আন্দোলন সমূহগুলা, এখান থেকে 1 মার্ক থাকবে। এবার চলে আসো যে ভাষা আন্দোলন। এইটার পুরো ইতিহাসটা, ভাষা আন্দোলনটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত, মুক্তিযুদ্ধের ইতিহাসটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত। কিন্তু এর মধ্যেও কিছু স্পেসিফিক টপিক আছে যেগুলো আমি বলতেছি, বাট তোমরা এটা পুরাটাই অ্যাজ এ হোল পড়বা, ভাষা আন্দোলন পিরিয়ডটা এবং মুক্তিযুদ্ধের পিরিয়ডটা। তো ভাষা আন্দোলনের মধ্যে তোমার ধরো যাদের যাদের অবদান আছে, বা বিভিন্ন ধরনের গান রচনা আছে, বা বিভিন্ন ধরনের চলচ্চিত্র থাকতে পারে, ওই চলচ্চিত্রগুলা, গানগুলা, তারপর তোমার স্থাপনাগুলা, তারপরে এই যে উপন্যাস, কবিতা, এই জিনিসগুলো একটু ভালোভাবে পড়বা, কেননা এগুলো লিস্ট আকারে থাকে তো, এক একটা শিফটে এক একটা টাইপের কোশ্চেন দিবে আর কি। আর এমনিতে ভাষা আন্দোলনগত ভিতরের যেই হিস্ট্রিক্যাল প্রেক্ষাপট, সেটা তো তোমরা জানো, সেটা বই থেকে ওইভাবে পড়ে নিবা। আর মুক্তিযুদ্ধের কথা যদি বলি, এখানে মুক্তিযুদ্ধ তোমার শুরু হয় কবে থেকে, মুক্তিযুদ্ধের কথা আসবে হচ্ছে 25শে মার্চ যেই সার্চ লাইট হয়েছিল, সেটার পরে মুক্তিযুদ্ধের মেইন ইয়েটা আসে তাই না। কারণ তার আগ পর্যন্ত তো তোমার সেটা আন্দোলন, ভাষা আন্দোলনের ওইটা প্রেক্ষাপটটা ছিল। কিন্তু পরবর্তীতে গিয়ে তোমার যখন 25শে মার্চ মধ্যরাতে ওই যে তোমার অনেককে মারা হয়েছে বা অপারেশন সার্চ লাইট হয়েছে, দেন হচ্ছে তোমার গ্রেফতার করা হয়েছে, মানে একটা বিশাল বিশাল বড় তোমার কি হয়েছে, ইটস কাইন্ড অফ মানে মেসাকের হওয়ার পরে গিয়ে মানুষ অ্যাকচুয়ালি না এবার আর রুখে দাঁড়াইতে হবে, দেন তারা আলটিমেটলি বাংলাদেশকে স্বাধীন করে ফেলছে। তো তার পরবর্তীতে তোমার এই মুক্তিযুদ্ধে ধরো কিভাবে হয়েছে, কিভাবে তাদের প্ল্যান ছিল, বা এখানে কিছু জিনিস বাদ দিতে পারো, স্কিপ করতে পারো, যেগুলো থেকে কোশ্চেন আসবে না এই বছর অ্যাটলিস্ট। সেটা হচ্ছে তোমার যে বঙ্গবন্ধু ইনফরমেশনটা বাদ দিবা, মুজিবনগর সরকারের ইনফরমেশন গুলো চাইলে স্কিপ করতে পারো। বাট এখন ইম্পর্টেন্ট হবে গিয়ে তোমার এই যে সেক্টর, সেক্টর থেকে অবশ্য আগে থেকেই আসতো। সেক্টর হচ্ছে এমন একটা টপিক যেটা থেকে শিফট ওয়াইজ কোশ্চেন ভাগ করা যায়। তোমাদেরকে এরিয়া ওয়াইজ বলে দিবে যে সিলেটের পূর্বাঞ্চল কোন শিফটে, পশ্চিমাঞ্চল কোন শিফটে, মানে কোন সেক্টরে, এইভাবে শিফট ওয়াইজ কোশ্চেন দিবে। অথবা তোমাদেরকে বলবে যে বৃহত্তর ঢাকা এটা কোথায় ছিল, বরিশাল কোথায় ছিল, খুলনাটা কোন সেক্টরের অধীনে ছিল, কোথাও কোনো সেক্টরের কমান্ডার ছিল না, সেটা কোনটা। সো এই পার্টটা একটু ভালোভাবে পড়বা। আর একটা হচ্ছে যে মুক্তিযুদ্ধের যে অবদান বিভিন্ন মানুষের, সেখানে বিদেশি মানুষজন ছিল, বিভিন্ন ধরনের নিউজ পেপারের অবদান ছিল, বিভিন্ন ধরনের এজেন্সি বা বিভিন্ন ধরনের কান্ট্রিগুলো আমাদেরকে যে হেল্প করছে, সো এই যে অবদানগত যে ব্যাপারটা আছে সেইটা। আর এমনিতে যারা গ্যালেন্ট্রি অ্যাওয়ার্ড পাইছে আর কি, তাদের মধ্যে তোমার এই যে তোমার মহিলা যারা বীরঙ্গনা, তারপর তোমার যারা হচ্ছে বীর প্রতীক, বা হচ্ছে তোমার বীরশ্রেষ্ঠ, বীরুত্তম, এই সবারই ইনফরমেশন গুলো একটু ভালোভাবে পড়বা, কারণ এখান থেকে শিফট ওয়াইজ কোশ্চেন ভাগ করা যায় ইজি। আচ্ছা, তো
তো মুক্তিযুদ্ধের ক্ষেত্রে ভাইয়া, এটা একটা। হ্যাঁ হ্যাঁ বলো। বলতেছি যে 6 দফা আর হচ্ছে যে মুজিবনগর সরকারের যে অর্থমন্ত্রী, ত্রাণ পুনর্বাসন, এগুলো তো দেখতে হবে না, তাই না? But মুজিবনগর সরকারটা পুরোটাই বাদ দিতে পারো, এটা এখন লেস ইম্পর্টেন্ট হয়ে গেছে। ইনফ্যাক্ট এটা থেকে কোশ্চেন আগেও মানে আগে খুব আসতো, কিন্তু এই যে গত রেজিমে থাকতো শেষ দিকে আর আসে নাই। তো এটাকে চাইলে স্কিপ করতে পারো, আর এই জিনিস আসলে তোমরা পারবা এগুলা। মানে একই জিনিস তো এখন সাজেশন, মানে কি শেষ সময় এসে আমি কোনটা গুরুত্ব দিব ওইটা বোঝাচ্ছি, তো ওইটা পারবা আসলে। ওইটাতে অতটা ইম্পর্টেন্স দেওয়ার দরকার নেই এখন শেষ সময় এটা। আচ্ছা, আর মুজিবনগর সরকারের নামই তো মুজিবনগর, এটা থেকে কোশ্চেন দিবে কিভাবে? মুজিব মুজিব লেখা থাকলেই তো বাদ, বুঝতেছো না? ওইটা আর কি, তো ওইটা বাদ। এখন নেক্সট আসো, যে ওই যে অবদান গেল, আর হচ্ছে নেক্সট হচ্ছে যে মুক্তিযুদ্ধ বিষয়কও কিন্তু কিছু ধরনের উপন্যাস, চলচ্চিত্র, কবিতা, গান এগুলা ছিল কিন্তু, সেইখান থেকে এটা পড়তে হবে। আমি কিন্তু সবই দাগাই দিছি, কোনো কিছু বাদ দেইনি, তার মানে শর্ট লিস্ট করে দিছি, ওইখান থেকে পড়বা। নেক্সট চলে আসো যে সংবাদপত্র এবং তাদের সম্পাদক গুলা ভালোভাবে একটু পড়বা। এটার উপরও ফুল ক্লাস আছে, পিডিএফ শিট দেওয়া আছে, ওইখান থেকে কমন পাবা। সব দেওয়া আছে A to Z। তারপর নিউজ এজেন্সি গুলা পড়বা। এখন নিউজ এজেন্সি গুলা কিন্তু ওই যে ইন্টারন্যাশনাল যেগুলো আর কি, সেখান থেকে 1 মার্ক পাবা। পুরস্কার গুলা পড়বা, স্পেশালি নোবেল, অস্কার, বুকার, পুলিৎজার। বলো তো পুলিৎজার প্রাইজ কিসের উপর দেওয়া হয়? সাংবাদিকতার উপর। সংবাদপত্র। হ্যাঁ, জার্নালিজমের উপর দেওয়া হয়। তারপর তোমার এই যে ওই যে সংবাদপত্র সম্পাদক গেল, নিউজ এজেন্সি গেল, পুরস্কার গেল, কি কি নোবেল, অস্কার, বুকার এবং পুলিৎজার। এই কয়েকটা একটু ভালোভাবে পড়বা, ঠিক আছে? তারপর চলে আসো যে দার্শনিকদের নাম পড়বা, তাদের দেশটা পড়বা, যে কোন দেশের, এবং বিখ্যাত উক্তি যদি থাকে সেই উক্তিগুলোও পড়বা। আর হচ্ছে বই, কি কি দার্শনিকদের নাম, দেশ, উক্তি, বই, ঠিক আছে? এর পাশাপাশি লিখো কমা দিয়ে বা এমনিতে, যে ম্যাথের বিভিন্ন ধরনের অপারেশন তোমাদেরকে করাইছি না, ম্যাথ তো করাইছি নাকি? যেমন তোমরা যদি হ্যাঁ। কমন পেতে চাও তাহলে সেক্ষেত্রে বলে দেই, এই যে ম্যাথের যারা সি ইউনিটে পরীক্ষা দিবা, আমি সি ইউনিটের জন্য সাজেশন দিচ্ছি, বলবো যে ভাই ম্যাথ থেকে আসছে, ম্যাথ দেয় কিন্তু। সো ম্যাথ হচ্ছে তোমার ওই যে বিভিন্ন ধরনের মানে ইয়ে আছে, যেমন ধারা বিষয়ক ম্যাথ গুলো আছে, এখান থেকে দিতে পারে। বা তোমাদেরকে এই যে আমি যে নাম্বারের উপর ফার্স্ট যে ক্লাসটা নিয়েছি সেই ক্লাসটাও যদি করো তাও কিন্তু অনেক টপিক হয়ে যাবে, কারণ ওটা ওই একটা ক্লাসের মধ্যে উম মানে অনেক টাইপের ম্যাথ করানো হয়েছে। আমি যদি একটু বলি, তার মধ্যে তোমাদেরকে যেমন ধরো সংখ্যা বিষয়ক যেগুলো আছে, মৌলিক সংখ্যা, মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা, তারপরে ভগ্নাংশ সংখ্যা, গুণ ভাগ, সেগুলো শেখানো হয়েছে। তারপর ধরো বর্গের অন্তরের মেথড শেখানো হয়েছে। দুইটা সংখ্যার গুণফল, তাদের লসাগু গসাগু থেকে কিভাবে মানে বের করতে হয় সেটা শেখানো হয়েছে। তারপর তোমার যত তত নিয়ম শেখানো হয়েছে। বা হচ্ছে ওই যে স্থানাঙ্ক, মানে কি বলে, 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা, ক্ষুদ্রতম সংখ্যা, সেটা শেখানো হয়েছে। দেন এছাড়া ধরো ওই যে বিভিন্ন ধরনের টুকটাক পাটিগণিত রিলেটেড ট্রিকি কোশ্চেন থাকে না, যে নিচের কোন সংখ্যা দিয়ে ভাগ দিলে এত অবশিষ্ট থাকবে, বা ভগ্নাংশ কোনটা ছোট বড় ক্রসিং মেথডে করা, সবকিছুই কিন্তু ওই টপিকটার মধ্যে কভার করা হয়েছে। তো তোমরা এই যে ধারা এবং ম্যাথ অপারেশন এই জিনিসগুলো একটু পড়বা, বেসিক গুলা, তাইলেই হবে। বা ম্যাথের ফার্স্ট ক্লাসটা আর হচ্ছে সিরিজের ক্লাসটা দেখলেও হয়। বুঝতে পারছো? হ্যাঁ। ওকে। আর হচ্ছে চলে আসো এই যে অনুচ্ছেদ দিয়ে তোমাদেরকে মানে ফিলোসফি থেকে কোশ্চেন দিবে, 3-4 মার্ক থাকতে পারে ওইখান থেকে। সো ওই অনুচ্ছেদের ওইটা তুমি কখনো কমন পাবা না, ওইটা আনকমনই থাকবে, কিন্তু সলভ করবা ঠান্ডা মাথায়, দেখবা যে অ্যান্সার পারা যায়। ওইটা হচ্ছে আইকিউ রিলেটেড, যুক্তিবিদ্যা টাইপের কোশ্চেন। বলবা যে ভাই আমাদের তো সায়েন্সের যারা বা আমরা যারা হচ্ছে কমার্সের তারা তো এগুলো পারি না। তোমার পারার দরকার নেই, তুমি এমনিতেই ওইটা পড়লে ঠান্ডা মাথায় চিন্তা করলে দেখবে অ্যান্সার বুঝতে পারতেছো, যে কেন এটা উত্তর হবে। যুক্তিবিদ্যা তো তুমি যুক্তি মতো চলে আসবে অ্যান্সার, এটাই। এরপর চলে আসো তোমার হচ্ছে সংবিধানটা পড়বা ভালোভাবে। সংবিধানের উপরে কিন্তু আমি আগে ক্লাস নিয়েছিলাম, সেটার ক্লাসটা কি দেওয়া হয়েছে তোমাদেরকে গ্রুপে? দেন নাই। FRB তে কি দিছি আমি সেটা? ইউটিউবে আছে ভাইয়া ওইটা। হ্যাঁ হ্যাঁ, কি আছে? ইউটিউবে আছে ওইটা। ও, ওটা ইউটিউবে দেওয়া আছে না? আচ্ছা, তারপরও আমি তাহলে গ্রুপে দিয়ে দিব ডিউটির যদি সময় গ্রুপে দেওয়া ওটা না থাকে। পড়াইছিলেন আপনি। হ্যাঁ ওটা যখন ডিউটি ক্লাস চলতেছিল তখন আপনি সেটা করাই দিছিলেন। হ্যাঁ হ্যাঁ, বিউপির জন্য খুব জাবির ভালোভাবে সময় আর করাই করা দিছিলাম হয়নি। ডিটেলসে, ওইটাই আমি দিয়ে দিব তোমাদের, যাদের এখানে উইকনেস আছে সেটা দেখলেই হয়ে যাবে। আচ্ছা, সংবিধান পড়বা। তারপর তোমার নদী ও উপজাতিগুলা পড়বা, ঠিক আছে? নদী বলতে বাংলাদেশের নদী বোঝানো হয়েছে, উপজাতি বলতে বাংলাদেশের উপজাতি বোঝানো হয়েছে। এরপরে বিভিন্ন ধরনের যে আইনগুলা বাংলাদেশে প্রচলিত আছে, কোন আইন কত সালে হয়েছে, হ্যাঁ চেঞ্জ হয়েছে বা প্রবর্তন হয়েছে, ওই আইনগুলো একটু পড়বা, ঠিক আছে?
তারপর চলে আসো তোমার নিচে, যেমন তোমার সুলতানি আমলটা খুব ভালোভাবে একটু পড়তে হবে, সুলতানি আমল। ঠিক আছে, সুলতানি আমলটা ভালোভাবে পড়বা। ভূগোল পার্টটা একটু পড়বা। ভূগোল পার্টটার উপরে কমপ্লিট ক্লাস নেওয়া আছে, ভূগোলের মধ্যে অনেক কিছু জড়িত। তোমরা অনেকে আমাকে কোশ্চেন করছো যে ভাইয়া এই ভূগোল তো হচ্ছে বি ইউনিটের টপিক, এটা কি সি ইউনিটে পড়তে হবে? তো ভূগোলের মধ্যে এমন এমন অনেক টপিক আছে যেটা তোমার আইআর এর সাথে হুবহু রিলেট করে। বুঝতে পারছো? তো সেই জন্য তুমি এই ভূগোল ক্লাসটা ওখান থেকে পড়বা। আমি পুরোটাই কিন্তু কমপ্লিট করে দিছি ডিটেলসে, কোনো কিছু বাদ নাই। তারপর তোমার এই যে সুলতানি আমলের কথা বললাম এটা। এবার চলে আসো যে বিভিন্ন ধরনের টপিক, যেমন সম্মেলনগুলা পড়তে হয় আইআর এর জন্য, চুক্তিগুলা পড়তে হয়। ভাইয়া, হ্যাঁ, ওই ভূগোলের যে ক্লাসটা করছিলেন ওইটা একটু গ্রুপে লিংক দিয়েন তো। তোমাদের সাবজেক্টিভ জিকে পার্ট 3তেই ভূগোলের টপিকের ক্লাস নিছি। পার্ট 3তে সাবজেক্টিভ জিকে হয়েছে না, প্রত্যেকটা পার্টের হ্যাঁ সাথে হ্যাঁ। আলাদা আলাদা সাবজেক্টিভ জিকে। প্রথমে হয়েছে ইকোনমিক্স, তারপর হয়েছে হিস্ট্রি, না জানি জার্নালিজম, তারপরে থার্ড থার্ড ক্লাস, যেটা থার্ড পার্ট, সেটাতেই তোমার হচ্ছে গিয়ে ইয়ে হয়েছে, এই যে জিওগ্রাফি হয়েছে, ভূগোল। ও, আচ্ছা ঠিক আছে। ওকে। তারপর এই যে যেটা বলতেছিলাম যে সুলতানি আমল হয়েছে, এখন হচ্ছে তোমরা এই যে সম্মেলনগুলা পড়বা। ঠিক আছে, চুক্তিগুলা পড়বা, প্রোটোকল গুলা পড়বা। প্রোটোকলের মধ্যে কার্টাগোনা, তারপর হচ্ছে তোমার এই যে মানে কিয়োটো, এই জিনিসগুলো ইম্পর্টেন্ট, পরীক্ষা আসে প্রোটোকল থেকে। এরপরে বিভিন্ন দেশ নিয়ে পড়তে হবে অবশ্যই। এই আইআর এর মধ্যে বিভিন্ন দেশের রাজধানীও পড়তে হবে। বিভিন্ন দেশের মধ্যে ইম্পর্টেন্ট কোনগুলা? বেশি ইম্পর্টেন্ট হচ্ছে তোমার চায়না, তারপর রাশিয়া, তারপর হচ্ছে তোমার আমেরিকা বা যুক্তরাজ্য। তো এগুলো একটু ভালোভাবে পড়বা। আর বাংলাদেশের আশপাশে যেগুলো আছে, যেমন ধরো তোমার এই যে মানে আফগানিস্তান, পাকিস্তান, তারপরে ধরো ভুটান, নেপাল, মালয়েশিয়া, এইগুলো আর কি আমাদের যেহেতু আশপাশে আসে, তাই সেগুলো একটু ভালোভাবে পড়তে হবে। আবার কিছু কান্ট্রি আছে যেগুলো হচ্ছে তোমার খুব মানে হাইপে থাকে, বা সেটা পজিটিভ কারণে হোক বা নেগেটিভ কারণে হোক, যেমন ধরো রাশিয়া, ইউক্রেন, তারপর ইসরায়েল, তারপর প্যালেস্টিন, তারপর ধরো লেবানন, সিরিয়া, এই কান্ট্রিগুলো একটু পড়বা। ঠিক আছে, ভালোভাবে পড়বা এদের ডিটেলস, যেগুলো একটু হাইপে আছে, যেগুলো নিয়ে সচরাচর নিউজে হেডিং আসে ওইরকম। ফাইন, দেন তারপর চলে আসো তোমার এই যে রাজধানীগুলো পড়তে হবে। রাজধানী থেকে মাঝে মধ্যে কোশ্চেন দেয়, আবার মাঝে মধ্যে দেয় না, সো একটু পড়ো। লিস্ট দেওয়া আছে বইতে, দাগিয়ে দিছে, ওইখান থেকে একটু পড়ো। দেন অ্যাব্রিভিয়েশন থেকে আসতে পারে, অ্যাব্রিভিয়েশনের উপরও কমপ্লিট ক্লাস নেওয়া হয়েছে, সেখান থেকে সেটা কমপ্লিট করে ফেলো, ওইখান থেকে আসবে, এর বাইরে আসবে না। আর যদি বলি জাতিসংঘ পড়তে হবে, তারপর তোমার জাতিসংঘের যে সকল অন্যান্য শাখাগুলো আছে, যেমন তোমার বিচার করার জন্য আইসিসি বা আইসিজে, তারপর তোমার ওই যে সাধারণ পরিষদ, ওসি পরিষদ, ইকোসক, তারপর নিরাপত্তা পরিষদ, এগুলা সম্পর্কে ডিটেলসে পড়বা। ইউনেস্কো যে রিকগনিশন সাইট গুলো আছে বা ইউনেস্কোর নিজস্ব ডিটেলসটাও পড়তে হবে, এগুলা পড়বা। এসডিজি সম্পর্কে পড়বা। ঠিক আছে, তোমরা কি লিখতেছো? জি হ্যাঁ। ভাই। ওকে। লিখতেছি তো। তারপর হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংক, আইএমএফ, এগুলা পড়বা। দেন হচ্ছে ধরো ওআইসি পড়বা, আসিয়ান পড়বা, সার্ক পড়বা। তারপরে এগুলা যদিও ইউনিটের সাথে রিলেট করতেছে, বাট টপিক তো টপিকই, সেম টপিকই। তারপর হচ্ছে তোমার এই যে মানে কি বলে, ওয়ার্ল্ড ব্যাংক, আইএমএফ পড়বা, ডাব্লিউটিও, তারপরে ইউরোপিয়ান ইউনিয়ন পড়বা, নেটো পড়বা। তারপরে যেগুলো পারমাণবিক অস্ত্র নিরস্ত্রীকরণের সাথে রিলেটেড, সেগুলো আলাদাভাবে একটু পড়বা। এনপিটি, সল্ট, সিটিবিটি, তারপর তোমার আইপিসিসি, ইউএনএফসিসিসি পড়বা, কোপ পড়বা। তারপরে যারা পেট্রোলিয়াম বা শক্তি নিয়ে কাজ করে, যেগুলো আইএইএ বা ওপেক, এগুলা পড়বা। কমনওয়েলথটা পড়তে হবে, ইউএনএইচসিআরটা পড়তে হবে, যেটা হচ্ছে রিফিউজিদেরকে নিয়ে কাজ করে, এগুলো গেছে। আর এই যে সদর দপ্তর গুলা সবগুলো আলাদাভাবে পড়বা। আর এই সদর দপ্তর নিয়ে আই গেস তোমাদের এখন কোনো কোনো কনফিউশন নাই। যদি এভাবে আসে, আমি তোমাদেরকে কিছু টেকনিক বলে দিচ্ছি, যেগুলোর নাম তোমার ডাব্লিউ দিয়ে শুরু এবং ও দিয়ে শেষ। সেই প্রত্যেকটা অর্গানাইজেশনেরই সদর দপ্তর হচ্ছে সুইজারল্যান্ডের জেনেভা অবস্থিত। এখন এই টপিকগুলোর সাথে রিলেট করে এই সুইজারল্যান্ডের জেনেভায় আরো কিছু অর্গানাইজেশন আছে, সেগুলোর সদর দপ্তর থাকে। যেমন তোমার যেই অর্গানাইজেশন গুলা মানবতা বা মানবিক বিষয় নিয়ে কাজ করে, সেগুলোরও কিন্তু সুইজারল্যান্ডে। তার মানে ডাব্লিউ এবং ও দিয়ে শেষ হইলেও সেটা তোমার হচ্ছে কি, ডাব্লিউ দিয়ে শুরু বা ও দিয়ে শেষ হইলে সেটা সুইজারল্যান্ডে, মানবতা নিয়ে কাজ করলেও সেটা সুইজারল্যান্ডের জেনেভায়। আবার যদি টাকা বিষয়ক হয়, তাহলে সেটা হচ্ছে ওয়াশিংটন ডিসি। তো টাকা বিষয়ক আছে মাত্র দুইটা, আইএমএফ আর হচ্ছে গিয়ে ওয়ার্ল্ড ব্যাংক। ওয়ার্ল্ড ব্যাংকের মধ্যে আবার কয়েকটা ভাগ আছে, যেমন তোমার নিগা, তারপরে আইডিএ, তারপর আইভিআরডি, এগুলো আর কি। ঠিক আছে, দেন তোমার কিছু থাকে ব্যতিক্রম, যেমন তোমার আইএম কমন দিয়ে মনে রাখা যায়, সেটা হচ্ছে ইউকে তে অবস্থিত, লন্ডনে, তার মানে কমনওয়েলথ।
তারপর অ্যামনিস্টি ইন্টারন্যাশনাল, তাই না? এম অ্যামনিস্টি অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল আছে। কোনটা অ্যামনেস্টি যেন? ইন্টারন্যাশনাল মনে হয় জার্মানিতে। অ্যামনিস্টি ইন্টারন্যাশনাল কই যেন? জার্মানি। জার্মানি, হ্যাঁ। ওইটা হচ্ছে তাইলে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল ওইটা হচ্ছে জার্মানিতে। কমনওয়েলথ আই এম কমন, তার মানে এই যে এম দিয়ে কি যেন বোঝায়? ঠিকই আছে, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল লন্ডন, আর ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল মনে হয় জার্মানিতে। ও হ্যাঁ, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল লন্ডনে, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল হচ্ছে হ্যাঁ, কি জার্মানিতে, রাইট, সেটাই জার্মানি। বলতেছি। ঠিকই আছে, আপনারটাই ঠিক আছে। তারপর হচ্ছে ওই যে ওয়ার্ল্ড মেটেরোলজিক্যাল অর্গানাইজেশন আছে, সেটা একটু পড়বা। তো এই জিনিসগুলা মোরলেস ইম্পর্টেন্ট, এখান থেকে কোশ্চেন থাকতে পারে যদি তোমার এই যে আহ, কি বলে আন্তর্জাতিক সংগঠন থেকে কোশ্চেন আসে আর কি। আচ্ছা, এরপর চলে আসো তোমার অর্থনৈতিক সমীক্ষাটা পড়বা, কেননা ওইটা ইম্পর্টেন্ট, ওইটা বি ইউনিটের জন্য ইম্পর্টেন্ট, সি ইউনিটের জন্য ইম্পর্টেন্ট। অর্থনৈতিক সমীক্ষা ওটা যে কোনো ইউনিভার্সিটি অ্যাডমিশনের জন্য অর্থনৈতিক সমীক্ষা খুব ইম্পর্টেন্ট। বুঝতে পারছো যে কোন দেশ কোন তালিকায় প্রথম আছে, বাংলাদেশ অবস্থান কত, সুখী দেশের তালিকা, দুর্নীতি সূচক তালিকা, মানব উন্নয়ন সূচকের তালিকা, বাসযোগ্য শহরের তালিকা, হেনলি পাসপোর্ট সূচকের তালিকা। তো এই জিনিসটা আর কি। আচ্ছা, তো আই গেস এখান থেকে এটা হয়েছে। তারপরে বিভিন্ন ভাইয়া ধরনের এই হেনলি পাসপোর্টটা কি? হেনলি পাসপোর্টটা কি, এটা আমি নিজেও জানি না। মেবি হচ্ছে যে তোমার কোন দেশের পাসপোর্টের ক্ষমতা কিরকম, থাকে না যে পাসপোর্ট দিয়ে আমি এক দেশে এমনিতেই যাইতে পারবো, কতগুলা দেশে যাইতে পারবো। তো এইটা হইতে পারে, আই ডোন্ট নো অ্যাকচুয়ালি, ডিটেলস জানি না। তারপর দেখো যে উক্তি ও গ্রন্থের লেখক। আচ্ছা, উক্তি গ্রন্থের লেখকের আগে ওই যে প্রতিষ্ঠানগুলো একটু নাও। প্রতিষ্ঠানগুলো তো তোমাদেরকে বলছিলাম এর আগে, নাম বলে দিছি। তো এখন কি নাম বলতে হবে বাংলাদেশের প্রতিষ্ঠান? প্রতিষ্ঠানগুলো আগে যেগুলো দিচ্ছেন এগুলো একই না হ্যাঁ হ্যাঁ, বিএসসিতে? ওগুলো, ওর বাইরে কিছু নাই, প্রতিষ্ঠানগুলো একটু পড়তে হবে এখানেও। তারপরে যে লেখা কর আছে। মুক্ত আয়সীমাটা একটু নোট করে নাও। ঠিক আছে, কর মুক্ত আয়সীমাটা, কর মুক্ত আয়সীমাটা আর প্রতিষ্ঠানটা, প্রতিষ্ঠানের নামটা আমি আরেকবার একটু বলে দেই, সি ইউনিটের অনেকে হয়তো এটা মিস করছে আগে। যেমন তোমার এই যে তোমার হচ্ছে বাংলা একাডেমি পড়তে হবে। তারপর ধরো বার্ড পড়তে হবে। বার্ড হচ্ছে কোথায় অবস্থিত? তোমার এটাতে অবস্থিত। কুমিল্লার। এটা আখতার হামিদ খান প্রতিষ্ঠা করছে। ব্রাক পড়তে হবে। তারপর ধরো এই যে আইসিডিডিআরবি পড়তে হবে। তারপরে সিডেপ পড়তে হবে, স্পার্শো পড়তে হবে। তারপর তোমার হচ্ছে মানে বিমস্টেক পড়তে হবে। এরপরে কি আছে, একনেকটা পড়বা। তারপর তোমার ইপিজেড গুলা যেগুলো আছে বাংলাদেশে সেগুলা পড়বা। ওকে। আর হচ্ছে বাদ বাকি কি আছে, আর কিছু টপিক বাদ দিছি কি? বাড়ি এশিয়াটিক ভাইয়া সোসাইটি। আরেকবার বাড়ি বলেন। পড়বা, বিড়ি পড়বা। এগুলা হচ্ছে কি, বাড়ি বিড়ি মানে হচ্ছে ওই যে ধান গবেষণা ইনস্টিটিউট সেগুলো আর কি। ঠিক আছে, বা বিএডিসি, সেই এই প্রতিষ্ঠানগুলো আসে পরীক্ষায়। যদি বলা হয় যে গো প্রজনন কেন্দ্র বাংলাদেশের সরকারি যেটা সবচেয়ে বড়, সেটা কোথায় অবস্থিত বলো তো? ঢাকায়। ঢাকাতে তো সবাই জানে, ঢাকার কোথায় স্পেসিফিক বলতে হবে তো। ফার্ম ফার্ম গেট না, sorry, হ্যাঁ হ্যাঁ, শুনি আবার এরকমই বলো। কিছু একটা। না, ফার্ম গেট। জাহাঙ্গীরনগরে না? এটা হচ্ছে সাভার, জাহাঙ্গীরনগরের ঠিক সামনেই। জাহাঙ্গীরনগরের যে মেইন ও গেট, সেই গেটের নাম কি বলো তো? ডেইরি গেট। ডেইরি। ডেইরি গেট। তো ডেইরি ফার্ম। ডেইরি কেন বলা হয়, ওইটার নাম অনুযায়ী সেই ডেইরি বলা হইতেছে, কারণ ওই জাহাঙ্গীরনগর গেটের অপোজিটে হচ্ছে ডেইরি ফার্ম। গো প্রজনন কেন্দ্র নাকি গো কেন্দ্র, গো গবেষণা কেন্দ্র, ওইটার নাম। সেদিন নাকি এটার ভিতরে একজনকে এই যে মেরে ফেলেছে, মানে লাশ পাওয়া গেছে ওখানে একটা। হ্যাঁ, ব্যাস ধর এগুলা সেদিন তো অনেক, আর মানুষজন রাস্তায় মরে গেলে এটা কার দোষ? মরে যেতে পারে, কার দোষ? ইম্পর্টেন্ট টপিক। আচ্ছা দেখো, তারপর হচ্ছে উক্তি ও গ্রন্থের লেখক গুলা নিবা আর কি। ওই যে সেটা যদি আগেও বলছি দার্শনিকদের কথা, উক্তি ও গ্রন্থের লেখক। তো এটা তোমাদের ইংলিশ লিটারেচার ক্লাসের শেষ দিকে দেখবা যে আমি পুরো দাগে দিছি, ওইখান থেকে আসবে আসলে। দেন বিরোধপূর্ণ দ্বীপ পড়বা, চুক্তি বলছি আগে থেকে, প্রণালীগুলা পড়বা, বিরোধপূর্ণ দ্বীপ প্রণালী, বিপ্লব, স্কয়ার, সীমারেখা, এগুলো পড়তে হবে। আচ্ছা, নেক্সট চলে আসো যে তোমার উপজাতি। উপজাতি, লোকসঙ্গীত, নৃত্য, পুঁথি সাহিত্য, গীতিকা, এগুলো একটু ভালোভাবে পড়বা। ঠিক আছে। তারপরে এটার পাশাপাশি লিখে রাখো যে পুরাতন এবং বর্তমান নাম, এই জিনিসটা নিবা। বিভিন্ন জায়গার লোকেশনের পুরাতন নাম, এই জিনিসটা আছে না, ওইটা থেকে কোশ্চেন আসে, এই টপিকটা থেকে। তারপর তোমার আন্তর্জাতিক যে নদীগুলা আছে সেগুলো একটু পড়তে হবে, আন্তর্জাতিক নদীগুলা। তারপরে বিভিন্ন যে দিবস গুলা আছে না, দিবস, দিবস তো নিশ্চয়ই বুঝতে পারতেছো। সো ইন্টারন্যাশনালটাকে বেশি প্রায়োরিটি দিবা, বাংলাদেশটাকেও পড়ো একটু। তারপরে
এই যে কি বলে জিআই প্রোডাক্টের যে হিসেবটা সেটা পড়বা, বা বাংলাদেশের যেগুলো রিকগনাইজড পেপার আছে, ওয়ার্ল্ড হেরিটেজ সাইট আছে, রামসার সাইট আছে, তারপর তোমার এই যে অধরা সংস্কৃতি আছে, এই তিনটা জিনিস নোট ডাউন করো। ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, রামসার সাইট, আর একটা হচ্ছে অধরা সংস্কৃতি, আর একটা হচ্ছে জিআই প্রোডাক্ট। এই যে চারটা জিনিস হয়েছে, লিখছো? হ্যাঁ। ওকে। তারপরে হচ্ছে তোমার এই যে মেগা প্রজেক্টটা নিতে পারো। এটা কোন টপিকের সাথে রিলেট করে যে আসে বলা যায় না, বাট তারপরও নাও, মেগা প্রজেক্ট নাও। আর সাম্প্রতিকটা নাও, সাম্প্রতিক, সাম্প্রতিক। ভাই, আর সাম্প্রতিক থেকে কয়টা প্রশ্ন হয়? সাম্প্রতিক থেকে তোমাদেরকে ধরো মানে ডিরেক্টলি কোশ্চেন দিতে পারে, 3-4টা দিতে পারে। সাম্প্রতিক থেকে আসে মোরলেস। ধরো এই যে পুরস্কারগুলো যদি এখন নোবেল পুরস্কার থেকে কোশ্চেন চলে আসে, সেটা তো সাম্প্রতিকের টপিকই হিসেবেই কাউন্ট হবে। তো এটা আর কি। আবার ধরো অর্থনৈতিক সমীক্ষা থেকে যদি কোশ্চেন চলে আসে, তাহলে সেটাও সাম্প্রতিক থেকেই কাউন্ট হবে। তো সাম্প্রতিকটা তোমরা আলাদাভাবে পড়বা, আর ওই জিনিসগুলো তুমি ওইখানেই পাবা। বিভিন্ন যে সম্মেলনের কথা বলছি না, যে কোথায় হবে, কোপ কোথায় হবে নেক্সট, এগুলো তো সাম্প্রতিকের টপিকের মধ্যেই পাবা। সো এই যে ইম্পর্টেন্ট। আচ্ছা, তো মোরলেস তোমাদের কাজ হচ্ছে এই টপিকগুলো পড়া। এখন আরো কিছু টপিক আছে আই গেস, যেমন তোমার আহ বিভিন্ন ধরনের যে যুদ্ধগুলো হয়েছে না, পানিপথের যুদ্ধ, বক্সারের যুদ্ধ, বা তোমার এই যে অন্যান্য যে সকল যুদ্ধগুলা হয়েছে আর কি, যেমন জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড, এগুলো একটু আলাদাভাবে পড়ো। দেন কমা দিয়ে আরেকটা জিনিস লিখো যে বাংলায় বিভিন্ন সময় বিভিন্ন ধরনের পরিব্রাজকরা আসছে না, পরিব্রাজক, ওইটা একটু নাও, পরিব্রাজকদের টপিকটা নাও। লিখছো? ভাইয়া, সাম্প্রতিকের জন্য কি এই যে জোবাইর জিগের যে যে ক্যাপসুল গুলো আছে না, ওইগুলা পড়লে কি হবে? হ্যাঁ, বাজারে তো ওগুলোই পাওয়া যায়, এছাড়া তো কোনো অল্টারনেটিভ ওয়ে নাই। বাট যেটা আমি তোমাদেরকে সাজেস্ট করব, যে আমি যে রিসেন্ট শিট দাগিয়ে দিছি, ওইখানে আবার না পড়ে চলে যেও না। তোমার ক্যাপসুল থেকে কোশ্চেন কমন পড়ে কি পড়ে না এটা আমি জানি না, বাট ওইখান থেকে শিওর কমন পড়বে। বুঝছো? আচ্ছা, ঠিক আছে। তবে মানে নিজস্ব নিজস্ব স্যাটিসফ্যাকশনের জন্য ওই বইগুলো পড়া উচিত, যেমন কারেন্ট অ্যাফেয়ার্স বা হচ্ছে এই যে ক্যাপসুল, এগুলো পড়তে পারো। যে আমার মোটামুটি পড়া হয়। কিন্তু তোমরা বুঝবা কিভাবে যে কতটুকু পড়বা কতটুকু পড়বা না? ওটা তো আমি দাগিয়ে দিই না, আমি তো মেইন জিনিস দাগিয়ে দিছি, তো মেইনটা পড়তে হবে কিন্তু। আচ্ছা। আর এর পাশাপাশি তোমাদেরকে ওই যে আহ, কি বলে বিদ্রোহগুলা তো তোমাদেরকে বলছি তাই না? বিদ্রোহ যেমন সিপাহী বিদ্রোহ, নীল বিদ্রোহ, আন্দোলন, ওই সংস্কার আন্দোলনের মধ্যেই মূলত এটা রিলেটেড, এগুলো একটু পড়বা, তাইলে হবে। তারপরে ধরো বাংলাদেশের যদি ইতিহাসের কথা যদি বলি, তাহলে ওইগুলো আছে, যেমন তোমার 6 দফা, ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধের ইতিহাস, মুক্তিযুদ্ধের ভিত্তিক গান, উপন্যাস, চলচ্চিত্র, এগুলা থেকে কোশ্চেন আসে। প্রোটোকলের কথা তো বলছি, নোবেল পুরস্কার বলছি, ভাস্কর্য বলছি, এবং বিভিন্ন জেলার যে গান নৃত্য সেগুলো কিন্তু বলে দিছি। গান নৃত্য বলতে চলে আসবে যে ভাওয়াইয়া, চটকা, গম্ভীরা, এগুলো কোন জায়গার গান। তারপর ধর নৃত্যের মধ্যে সারি গান, মানে সারি গান, সরি সারি গান কিসের। তারপর নৃত্যের মধ্যে চলে আসবে। তো এগুলো একটু পড়তে হবে, মোরলেস এগুলো ইম্পর্টেন্ট। তো তোমরা এই যে নোট করছো 2টা ইউনিটের জন্য, বি ইউনিটের জন্য, আজকে সি ইউনিটের জন্য দিলাম, বি ইউনিট আগে দেওয়া হয়েছে। এই টপিকগুলো একটু ভালোভাবে গুরুত্ব দিয়ে পড়বা। আর এখানে তোমাদের যেন কোনো গ্যাপ না হয় এই টপিকগুলোর উপর স্পেশালি। বইতে সব আছে, বা যদি কোনো টপিক নাও পাও, হোয়াটসঅ্যাপ গ্রুপে ডিসকাশন করে কারো কাছ থেকে নিয়ে নাও টপিকটা, যে কোনো নোট আছে কিনা। অবশ্য সবই আমি পরে দিছি, সবকিছুই আলাদা আলাদা করে দিয়ে দিছি। গান এবং নৃত্য নিয়ে আমার ওইখানে ছিল না, এই জন্য, বা ওই বইতে ছিল না, দ্যাটস ওয়াই আমি অন্য জায়গা থেকে নোট কালেক্ট করে নিজে পিডিএফ শিট আকার করে দিয়ে দিছি। তো যদি কোনো কিছু বাদ থাকে, কোনো ওই সবই গ্রুপে দেওয়া আছে, তুমি জাস্ট মেক শিওর করবা যে সবকিছু তুমি দেখা হয়েছে কিনা গ্রুপের, এটা করলেই হয়ে যাবে। তোমাদের জন্য সবকিছু গুছানো আছে। আর শেষ সময় তো লাস্ট পিডিএফটা অনেক টপিকগুলো ভাই পড়বা। করা হয়েছে। হ্যাঁ, কি বলতেছো মাহি? লাস্ট যে পিডিএফটা দিলেন না, ওই যে ওইটা বুঝি না। অনেক মানে সুবিধার, মানে লাস্ট যে পিডিএফটা দিলেন না ভাই, হ্যাঁ, হ্যাঁ, হচ্ছে হ্যাঁ, নিউজ কি জি কেনা যেন কি, হ্যাঁ, ওটা হ্যাঁ, অনেক ভালো হয়েছে আর কি। হ্যাঁ, ওইটা আমি, মানে ওই যে তোমাদের মনে আছে একদিন রাগ করে ক্লাস থেকে বেরিয়ে গেলাম যে ক্লাস নিব না করে। পরে ওই দিন রাত্রেবেলা পরে ভাবলাম যে কি করব, পরে ওইটা তৈরি করেছি যে এটা বানিয়ে দিয়ে দিই। এই জন্য ওটা দিয়ে দিলাম। আর কারণ ওই জিনিসগুলো বইতে নাই, ওভাবে গুছানো নাই আর কি, থাকলেও তাই দিয়ে দিলাম।
আর জাহাঙ্গীরনগরের কাজই হচ্ছে এরকম উইয়ার্ড টপিক থেকে কোশ্চেন করা। একবার আসছিল যে সারি সারি গান এটা কিসের সাথে রিলেটেড, বলতেছে নৌকাবাজ প্রতিযোগিতার সাথে রিলেটেড। তারপর আমাদের সময় আসছিল ভাওয়াইয়া গান, এটা কোন ভাওয়াইয়া গান না নৃত্য এটাও জানি না, বলে গেছি এটা কোথাকার। তারপর ওই ময়মনসিংহ রংপুর। গীতিকাটা একটু পরে, ময়মনসিংহ গীতিকাটা কে আবিষ্কার করছে, কোথায়, কতগুলা কি পাওয়া গেছে না গেছে। আচ্ছা, তো তোমাদের আর 2 মিনিট আছে, এই লিঙ্কটা কেটে যাবে। আমি তোমাদের আইকিউর উপরে ক্লাস নিব এবং আইকিউ কিন্তু ফুল রিভিউ করব। তো সবাই জয়েন করেও কেউ মিস দিও না, বি ইউনিট সি ইউনিট দুইটাই কেউই মিস দিবা না, বা ইউনিট সবাই। ওকে, আমি আবার লিঙ্ক দিচ্ছি।